সুমন, কি অবস্থা? কেমন আছো? ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আলহামদুলিল্লাহ ভালো আছি। পড়ালেখার কি অবস্থা তোমার? ভাই পড়ালেখা করতেছি মোটামুটি, তবে ভাই ভালো ছিল কিন্তু এখন একটু কমে গেছে ওই ইরা ভাই চেঞ্জ হওয়ার পরে, ডেটা ও চেঞ্জ হওয়ার পরে। আচ্ছা। তারপরেও প্রত্যেক দিন মিনিমাম 3 থেকে 4 ঘন্টা করে স্টাডি করবা মিনিমাম। এটা হচ্ছে জি তোমার ভাই, জন্য, দোয়া এটা করবেন। হচ্ছে তোমার জন্য, অন্য কারোর জন্য না কিন্তু। ঠিক আছে? আর অন্যরা শুনে মনে করবে না যে আপনাদের বলতেছি 3 থেকে 4 ঘন্টা পড়তে। রুহুল আমিন, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো ভাই। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ইয়ে, ফারজানা হক, ফারহানা হক, আপনার কি অবস্থা বলেন তো? গত পরীক্ষা দিয়েছিলেন? ফারহানা হক, গ্রুপে কেউ একটু এসএমএস করেন। ভাই মডেল টেস্ট থেকে তো পরীক্ষা দেই প্রতিদিন একটা দুইটা করে, বুঝছেন ভাই? আপনি বললেন না যে 80-র উপরে। 80 পাই ঠিক আছে ভাই, কিন্তু মাইনাস মার্কিং দিলে আর 80 থাকে না। তখন 76, 77, 74, 73 এরকমের চলে আসে। এটা কি মিনিলতে? এটা মিনিলতে ভাই, জি ভাই। মিনিলতে 80-র কমে পাওয়া, এটা হচ্ছে আমার মনে হয় যে ভালো লক্ষণ না। 80-র উপরে পাইতে হবে, 80 বা 80-র উপরে। ভাই 78, 80 পাই, কিন্তু মাইনাস মার্কিং বাদ গেলে আর থাকে না 80। তখন কখনোই 75 করে চলে আসে। কখনোই মাইনাস কাউন্ট করা যাবে না। মানে আমি মাইনাস ছাড়া কত পাইলাম এটা কাউন্ট করা যাবে না। মাইনাস করার পরে কত পেয়েছো এটা হচ্ছে মূল। ঠিক আছে? ওটা কখনো বলা যাবে না যে আমি মাইনাস করার পরে তারপরে মাইনাস ছাড়া এত পেয়েছি। মাইনাস তো করাই লাগবে, এটা তো বাধ্যতামূলক। সুতরাং মাইনাস করার পরেও হচ্ছে 80 পাইতে হবে, 80 প্লাস 82। শারমিন, আপনার কি অবস্থা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলতেছে পরীক্ষা। তো মানে ডেট পিছাই দেওয়ার পরে গতি কমাই গেছে। আহ, গতি কমায় লাভ নাই, গতি আরও বাড়াইতে হবে। যেহেতু সময় পাওয়া গেছে সেহেতু আরেকটু ডিপে যেয়ে পড়তে হবে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমাদের মডেল হ্যাঁ সুমন, বলো। মডেল টেস্ট বলছি ভাই, আমাদের মডেল টেস্ট নেবেন না, বললেন না মডেল টেস্ট নেবেন? 100 মার্কের। জি ভাই, একটা মার্কের। হ্যাঁ, মডেল টেস্ট নিব। আগে আমরা শেষ করব, তারপরে আমরা শেষ করব, তারপর রিভিশন করব। তারপরে গিয়ে হচ্ছে আমরা 100 মার্কের মডেল টেস্ট নিব। আমি যে 100 মার্কের মডেল টেস্ট নিব তার মধ্যে 65 যে পাবে আমি মনে করব যে সে পাস করবে 100-র মধ্যে। আর নরিন আপু, কি অবস্থা আপনার? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ফারহানা হক, আপনি কি গত পরীক্ষা দিয়েছিলেন? প্রিপারেশন ভালো মতো নিতে পারিনি, একটু ওই যে পুরান ঢাকাতে গিয়েছিলাম, এই কারণে মানে হয়নি। পুরান ঢাকা কই গেছিলেন? আগামীতে হবে ইনশাল্লাহ। হুম। পুরান ঢাকা কই গেছিলেন? এই পুরান ঢাকা হচ্ছে আপনার ওয়ারিতে। ও আচ্ছা। ওয়ারিতে আসলেন, কোর্টে আসবেন না? হুম। আসবো। কোর্ট কাছারির এলাকায় পাসপোর্ট ঢুকে দেওয়ার অন্তত কোর্ট কাছারির আশেপাশে একটু ঘুরবেন, একটু যাবেন, একটু কোর্টে ঢুকবেন, হেয়ারিং দেখবেন। আমি ফারহানা হক আপুকে নিয়ে একটু টেনশনে আছি।
বিষয়টা হচ্ছে যে আপনারা তো পড়েন, কিন্তু পড়লে তো হবে না। কতটুকু আপনারা গেইন করতে পারতেছেন, দ্যাটস দ্য ফ্যাক্ট। শিমুল যুক্ত হইতে পারতেছে না, সেটা বললো কেন? যুক্ত না হইতে পারার তো কোনো স্কোপ নাই। ভাই মাঝে মাঝে এরকমের সমস্যা করে, আমি একদিন যুক্ত করতে পারিনি ভাই। ওটা হচ্ছে নেট সমস্যা যদি কারো থাকে তাহলে একটু সমস্যা হয়। শিমুল হচ্ছে হলে আছে তো, এই জন্য ওর একটু নেট সমস্যা থাকতে পারে। রতন কেমন ভাই আছো? কালো সাথে তো আলহামদুলিল্লাহ ভালোই লাগে মাশাআল্লাহ ভাই। জি। বলছি ভাই কালো সাথে তো আপনাকে মাশাআল্লাহ ভালোই লাগে। যাক, থ্যাংক ইউ। না, আজকে একটু মানে শার্ট পরলাম, শীত লাগতেছে, এই জন্য। শীতের প্রভাব চলে আসছে, আবার খুব দ্রুতই একটা শৈত্যপ্রবাহ অথবা ঘূর্ণিঝড়ের আশঙ্কা করা হচ্ছে। এটা যখন শুরু হবে, মোটামুটি পুরো দমে শীত শুরু হয়ে যাবে। আবার শীত অতিরিক্ত হলে আপনাদের তো পড়তে অসুবিধা হবে। সুতরাং ওয়েদার হচ্ছে স্টাডির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেজন্য আপনারা একটু ভালো করে ওয়েদার ভালো থাকাকালীন আপনারা পড়বেন, সুযোগ পাইলে, পরিবেশ ভালো থাকলে পড়বেন। আর একটা জিনিস সবসময় মনে রাখবেন যে স্টাডির পরিবেশ আসলে সবসময় অনুকূলে থাকে না, অনুকূলে করে নিতে হয়। পারিপার্শ্বিক অবস্থা এবং অন্যান্য বিষয়, ব্যস্ততা, সব কিছু মিলে আসলে স্টাডির আপনার পরিবেশ ওইভাবে থাকে না, বিষয়গুলো ক্রিয়েট করে নিতে হয়। এই যে শিমুল যুক্ত হয়েছে, ওর আই থিঙ্ক নেট সমস্যা ছিল, এই কারণে যুক্ত হইতে পারছিল না। শিমুল ভালো আছো শিমুল ভাই? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, হ্যাঁ, এখন ভালো আছি ভালো ভাই। আছি ভাই, আগে থেকে আলহামদুলিল্লাহ। জি ভাই ভালো আছি। ফারজানা লিমন আপু ভালো আছেন? জি, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আমাদের সাবিনা আছে, সাবিনা ভালো আছেন? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আবার রতন রয়েছে। রতন, কি অবস্থা ভাই তোমার? জি, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি ভাই। আচ্ছা, আমরা আপিলে ছিলাম, আমরা আর টাইম ওয়েস্ট না করে আমরা স্টাডি শুরু করে দিই। আমরা আপিলে ছিলাম। আপিলটা হচ্ছে নিম্ন আদা নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে, আদেশ, ডিগ্রি, রায় এর বিরুদ্ধে উচ্চ আদালতে যে আবেদন করা হয় সেটাকে বলা হচ্ছে আপিল। এখন আপিল করতে পারবে কে? আপিল করতে পারবে যে কোনো পক্ষ বা প্রতিনিধি, মামলার বিষয়বস্তুর সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি, এবং যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? ভয়েস ঠিক জি আছে? ভাই। আচ্ছা, তাহলে যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, এই তিন শ্রেণীর ব্যক্তি হচ্ছে আপিল করতে পারবে। তারপর দেখেন, যুগ্ম দায়রা জজ যদি কোনো রায় প্রকাশ করে, ডিগ্রি প্রদান করে, তার মূল্যমান যদি 5 কোটি টাকার বেশি হয় তাহলে আপিল করতে হবে হাইকোর্টে। আর 5 কোটি টাকার যদি কম হয় তাহলে আপিল করতে হবে জেলা জজ আদালতে। 5 কোটি টাকা এবং তার কম, এখন অ্যাডজ্যাক্ট যদি 5 কোটির কথা উল্লেখ থাকে তাহলে আপিল করতে হবে জেলা জজ আদালতে। এখন সিভিল জাজ কোর্ট আর সিনিয়র সিভিল জাজ কোর্ট যদি কোনো ডিগ্রি, আদেশ, রায় প্রদান করে তাহলে আপিল করতে হবে দায়রা জজের নিকট, সরি, জেলা জজের নিকট। আর অ্যাডিশনাল জেলা জজ
আর হচ্ছে মানে অতিরিক্ত জেলা জজ এবং জেলা জজ যদি কোনো রায় ডিগ্রি আদেশ প্রকাশ করে তাহলে সেই আদেশের বিরুদ্ধে আপিল করতে হবে হাইকোর্ট ডিভিশনে, তাহলে হাইকোর্ট ডিভিশন। এখন জেলা জজ এবং অতিরিক্ত জেলা জজ এই দুই আদালতের আপনার আপিল করতে হবে 30 দিনের মধ্যে, হাইকোর্ট ডিভিশন আপিল করতে হবে 90 দিনের মধ্যে, হাইকোর্ট ডিভিশন আপিল করতে হবে 90 দিনের মধ্যে। এখন এই যে সময়সীমা যেটা দেওয়া আছে এটা হচ্ছে আপনার জেলা জজ এবং অতিরিক্ত জেলা জজ, এটা আছে আপনার অনুচ্ছেদ 152, আর হাইকোর্ট ডিভিশনে হচ্ছে আপনার আপিল করবেন 90 দিনের মধ্যে। হ্যাঁ, এখন আপনাদের এখানে আরেকটা জিনিস মনে রাখবেন যে আপনারা দায়রা জজের নিকট যদি কোনো আপিল করেন তাহলে সেটা কিন্তু সরি আপনাদের ওই ক্রিমিনাল মামলাতে যদি হাইকোর্টে যদি আপিল করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু 60 দিনের মধ্যে আপিল করতে হয়, 60 দিনের মধ্যে। আর একটা আছে হচ্ছে আপনার 6 মাস পিপি কর্তৃক, এটা আছে 6 মাস। তো সিভিলে হচ্ছে আপনার 90 দিন আর ফৌজদারিতে হচ্ছে আপনার 60 দিন। এটা একটু আপনাদের গুলায় যাবে, সো এটা একটু সেপারেট করে একটু মেমোরাইজড নিয়ে রাখবেন। তারপর দেখেন আমরা ধারা হচ্ছে 96 পড়িয়েছিলাম। 96তে 3টা উপধারা আছে। এখানে আদি এখতিয়ার সম্পন্ন কোনো আদালত কর্তৃক প্রদত্ত ডিগ্রির বিরুদ্ধে কি করা যাবে? আপিল দায়ের করা যাবে, আপিল দায়ের করা যাবে। এটা হচ্ছে উপধারা 1। আর 96 উপধারা 2 হচ্ছে এক্সপার্টি ডিগ্রি হতে যদি কোনো এক্সপার্টি ডিগ্রি যদি দিয়ে থাকে তাহলে সেই আদেশের বিরুদ্ধে হচ্ছে সেই ডিগ্রির বিরুদ্ধে হচ্ছে আপনি আপিল করতে পারবেন। আর কম্প্রোমাইজ ডিগ্রি যদি হয়, আপনার উপধারা হচ্ছে 3, কম্প্রোমাইজ ডিগ্রি যদি হয় তাহলে আপনারা আপিল করতে পারবেন না। তাহলে এখানে কি করতে পারবেন? রিভিশন করতে পারবেন এবং রিভিউ করতে পারবেন। আবার আমি বলেছিলাম যে কতগুলো ডিগ্রি আছে যার বিরুদ্ধে আপনারা আপিল করতে পারবেন না, যতগুলো ডিগ্রি আছে যার বিরুদ্ধে আপনারা আপিল করতে পারবেন না। যেমন হচ্ছে কম্প্রোমাইজ ডিগ্রি, এসআর অ্যাক্টের 9 ধারার ডিগ্রি, তারপর স্মল কজেস্ট আদালতের ডিগ্রি। আপিল শুনানি শেষ করার পরে আপিল আদালত প্রদত্ত যদি কোনো ডিগ্রি থাকে সেই ডিগ্রির বিরুদ্ধে আপনারা আপিল করতে পারবেন না। এবার হচ্ছে আমরা চলে যাব ধারা হচ্ছে 97। এখানে বলছে প্রাথমিক ডিগ্রি হতে আপিল না করলে চূড়ান্ত ডিগ্রি হতে আপিল। প্রাথমিক আমরা জানি যে ডিগ্রি হচ্ছে বা রায় হচ্ছে আপনার কীরকম হইতে পারে, প্রাথমিক হইতে পারে এবং চূড়ান্ত হইতে পারে। ডিগ্রি প্রাথমিক হইতে পারে এবং চূড়ান্ত হইতে পারে। এখন প্রাথমিক ডিগ্রি হইতে যদি কোনো ব্যক্তি আপিল না করে তাহলে চূড়ান্ত ডিগ্রি হতে আপিল করতে পারবে, চূড়ান্ত ডিগ্রি হতে আপিল করতে পারবে। এখন দেখেন যে আপিল না করলে চূড়ান্ত ডিগ্রির সময় আপিল করলে প্রাথমিক ডিগ্রির বিরুদ্ধে কোনো আপত্তি তোলা যাবে না। যখন একটা মামলায় প্রাথমিক ডিগ্রি দিয়েছে সেই ডিগ্রির বিরুদ্ধে আপনি আপিল করেন নাই, পরবর্তীতে ওই মামলাতে আবার কি করছে? চূড়ান্তভাবে ডিগ্রি প্রকাশ করেছে। এই যে প্রাথমিক ডিগ্রির যে পাঠ, এই পাঠের বিরুদ্ধে আপনি তখন হচ্ছে কি করতে পারবেন না? কোনো আপত্তি উপস্থাপন করতে পারবেন না। এটা হচ্ছে 97 ধারার মূল কনসেপ্ট। এবার আমরা চলে যাব হচ্ছে 98 ধারা। আমাদের গুরুত্বপূর্ণ যে ধারাটা সেটা হচ্ছে 96 ধারা। এখানে 3টা উপধারা আপনারা সেপারেট করে মনে রাখবেন। উপধারা 1-এ বলতেছে আদি এখতিয়ার সম্পন্ন আদালত কর্তৃক ডিগ্রি প্রকাশ করলেই তার বিরুদ্ধে আপিল করা যাবে। আর 2-এ বলতেছে একতরফা ডিগ্রির বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে। আর 3-এ বলতেছে যে কম্প্রোমাইজ ডিগ্রির ক্ষেত্রে আপিল দায়ের করা যাবে না। তাহলে 2 ক্ষেত্রে যাবে আর 1 ক্ষেত্রে যাবে না। 98 বলতেছে, ধারা হচ্ছে 98, 2 বা ততোধিক বিচারক শ্রুত আপিলের ক্ষেত্রে সিদ্ধান্ত লেটার পেটেন্ট আপিল,
এই যে 98 ধারার হচ্ছে আপনারা একটু ইংরেজিটা অবশ্যই মনে রাখবেন। এটা বলছে লেটার পেটেন্ট আপিল। লেটার পেটেন্ট আপিল। দেখেন, যদি কোনো আপিলের ক্ষেত্রে যেমন ধরুন সংখ্যাগরিষ্ঠের মতা অনুসারে আপিলের সিদ্ধান্ত হবে, আপিলের ডিগ্রি পরিবর্তন রদ করার ক্ষেত্রে আপিল সংখ্যাগরিষ্ঠ মতামত না থাকলে উক্ত ডিগ্রি বহাল থাকবে। দেখেন, দুইজন বিচারক ভিন্ন মত দিলে তখন হচ্ছে অন্য একজন বিচারকের কাছে সেই আপনার ডিগ্রিটা আবার পাঠানো হবে। পাঠানোর পরে তারপরে ওই বিচারক যে আপনার সিদ্ধান্ত দিবেন তখন এই তাহলে কিন্তু দুইজন বিচারকের মতামত এক হয়ে যাবে আর একজনের মতামত ভিন্ন হবে, তখন ওই দুইজনের মতামতটা হচ্ছে গ্রহণ করা হবে। এখন ধরেন যে একটা খাতায় আপনারা বার কাউন্সিল লিখিত পরীক্ষা দিলে, পরীক্ষা দেওয়ার পরে ওই খাতাটা মিনিমাম দুইজন টিচার হচ্ছে দেখে বা বিচারক দেখে। বার কাউন্সিলের খাতা বেশিরভাগ হচ্ছে বিচারক দেখে। তো এখন এই লতিফ ভাইয়ের খাতা হচ্ছে বিচারক শিমুল আর হচ্ছে বিচারক রুহুল আমিন, এই দুইজনের কাছে দেয়া হলো। এই লতিফ ভাইয়ের খাতায় শিমুলের কাছে লতিফ ভাই হচ্ছে পাশ করলো, বিচারক শিমুলের কাছে বিচারক লতিফ ভাই পাশ করলো, আর রুহুল আমিনের কাছে লতিফ ভাই ফেল করলো। তখন এই এই লতিফ ভাইয়ের খাতাটা আরেকজন বিচারকের কাছে পাঠালো, বিচারক হচ্ছে রতন রতন মণ্ডল, এর কাছে হচ্ছে লতিফ ভাইয়ের খাতাটা পাঠালো। তো যখন রতনের কাছে পাঠাইলো, এখন এই যে শিমুল আর রুহুল আমিনের নাম্বার কত পেয়েছিল এটা ওই বিচারক জানে না। নিরপেক্ষভাবে আবার রতন যখন খাতাটা চেক করলো, খাতাটা দেখলো, দেখার পরে দেখে যে এই লতিফ ভাই হচ্ছে ফেল করেছে। তখন এই যে তিনজন বিচারক যে মতামত দিয়েছে, এই তিনজনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ যেই সিদ্ধান্ত হবে সেটা হচ্ছে অ্যাপ্লাইড করতে হবে। তাহলে রতন আর হচ্ছে রুহুল আমিন এই দুইজনের সিদ্ধান্ত হচ্ছে এক, দুইজনের সিদ্ধান্ত হচ্ছে এক, মানে দুইজনেই বলতেছে ফেল করেছে আর শিমুল একা বলতেছে পাস করেছে। তাহলে ভোটে জিতে গেল কারা? রতন আর রুহুল আমিন। তাহলে পার্মানেন্টলি লতিফ ভাইয়ের খাতাটা বা রেজাল্টটা আসবে ফেল। ঠিক সেম ক্যাটাগরিতে যদি কোনো ডিগ্রিতে এক বিচারক এক সিদ্ধান্ত দেয়, আরেক বিচারক আরেক সিদ্ধান্ত দেয়, সেক্ষেত্রে আরেকজন বিচারকের কাছে পাঠানো হবে এবং পরবর্তীতে এই তিনজন বিচারকের মধ্যে দুইজন বিচারক যে সিদ্ধান্ত দিবেন ওই সিদ্ধান্ত বহাল থাকবে। দ্যাটস কল লেটার পেটেন্ট আপিল। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে চলে যাব হচ্ছে আমি 99 ধারাতে, এখানে বলতেছে ম্যারিট এবং জুরিসডিকশন। ম্যারিট এবং জুরিসডিকশন আপনার ভুল এবং অনিয়মের জন্য ডিগ্রি পরিবর্তিত ইরোর বা ইরেগুলারিটি সংশোধিত হবে না। যদি কোনো ডিগ্রিতে যদি আপনার কোনো পক্ষের অপসংযোগ বা অকারণে অপসংযোগ এর জন্য বা মামলার কোনো কার্যক্রমের ভুল ত্রুটি অনিয়মের জন্য মামলার গুণাগুণকে আদালতের এখতিয়ারকে ক্ষুণ্ণ না করলে কোনো ডিগ্রি পরিবর্তন রদ করা যাবে না। এখানে কথা হচ্ছে যে মামলার গুণাগুণ, মূল যে গুণাগুণ সেই গুণাগুণ যদি প্রভাবিত না করে, মামলার যে মূল সিদ্ধান্ত এই সিদ্ধান্তকে যদি প্রভাবিত না করে, তাহলে আর আদালতের এখতিয়ার, আদালতের যে এখতিয়ার আছে সেই এখতিয়ারকে যদি প্রভাবিত না করে, তাহলে ওই ডিগ্রিটা পরিবর্তন হবে না। তাহলে কয়টা ক্ষেত্রে পরিবর্তন হবে? দুইটা ক্ষেত্রে। একটা হচ্ছে যদি মামলার ম্যারিটকে যদি আপনার কি করে, ম্যারিটের যদি আপনার কোনো প্রভাব বিস্তার করে বা আদালতের এখতিয়ারে যদি প্রভাব বিস্তার করে, তাহলে ডিগ্রি পরিবর্তন হবে। এই দুইটা ক্ষেত্র ব্যতীত অন্যান্য ক্ষেত্রে কি করা যাবে না, ডিগ্রি আর পরিবর্তন হবে না। এটা বলতেছে হচ্ছে আপনার 99 ধারাতে, এটা একটু দেখে নেবেন। তারপরে হচ্ছে এরপরে আমরা চলে যাব হচ্ছে আপনার আদেশ 41-এ। আদেশ 41 দেখেন, এই আপিলের যত বিধান আছে এর মধ্যে আপনারা সব থেকে বেশি একটু পড়বেন হচ্ছে আদেশ হচ্ছে ধারা হচ্ছে 96 আর হচ্ছে আদেশ 41, আর বাকি যেগুলো বলেছে এগুলো হচ্ছে আপনারা একবার রিডিং করবেন।
বা এর মধ্যেও এমসিকিউ আসার মতো, কিন্তু আপনারা পড়ে রাখবেন। তবে এগুলো হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ। এখন আমরা আদেশ 41-এর বিধি হচ্ছে একে যাব। আপিলের আকার স্মারকলিপিতে যা থাকতে হবে। ফর্ম অফ আপিল হোয়াট টু অ্যাকম্পানি মেমোরান্ডাম, এটাকে আপনারা সংক্ষেপে মেমোরান্ডাম অফ আপিল বলতে পারেন। মেমোরান্ডাম অফ আপিল, মেমোরান্ডাম অফ আপিল বলতে এখানে বোঝাচ্ছে একটা আপিলে কী কী বিষয় থাকবে। আপিল স্মারকলিপি আকারে মানে মেমোরান্ডাম আকারে কী করতে হবে, দাখিল করতে হবে। ডিগ্রির নকল আপিলের স্মারকলিপির সাথে দিতে হবে। যেই ডিগ্রির বিরুদ্ধে আপনি আপিল করতেছেন সেই ডিগ্রির নকলটা হচ্ছে কি করবেন, আপিলের সাথে যুক্ত করে দিতে হবে। এখন একটা মামলার ডিগ্রি হলো বা রায় প্রকাশ করলো, প্রকাশ করার পরে পরবর্তীতে আপনি ওই রায়ের নকল উঠাবেন। নকল উঠানোর পরে আপিলটা লিখবেন, ড্রাফটিং করবেন, টাইপিং করবেন। ফাইনাল প্রিন্টের পরে আপনি কার্টিজে অথবা হাজিরা কাগজে আপনি এটা প্রিন্ট করার পরে অল প্রসিডিউরস কমপ্লিট করার পরে আপনার যে বিচারক যে আদেশ দিয়েছে, ডিগ্রি দিয়েছে, এই ডিগ্রি আদেশের যে নকল আছে ওই নকলটা আপনি ওই আপিলের সাথে যুক্ত করে দিবেন। তারপর দেখেন এই আপিলে আপনার স্বাক্ষর করবেন কে কে। আপিলকারী এবং তার উকিল বা অ্যাডভোকেট কর্তৃক হচ্ছে আপিলে সিগনেচার করবেন। এই যে আপনারা একটা মামলা ফাইলিং করতে গেলে অ্যাডভোকেট সিগনেচার করে, তারপরে হচ্ছে প্রতি পাতায় পাতায় অ্যাডভোকেট এবং যে মামলাটা ফাইল করতেছে সে হচ্ছে সিগনেচার করে। সেই ব্যক্তি, এই দুইজন ব্যক্তি হচ্ছে আপনার কি করবেন, সিগনেচার করবেন বা স্বাক্ষর করবেন। ডিগ্রি সম্পর্কে আপত্তির কারণসমূহ সংক্ষেপে এবং স্পষ্ট শিরোনামে ব্যাখ্যা করতে হবে এবং কারণগুলোর ধারাবাহিক নাম্বার যুক্ত হতে হবে। এখন ওকালতনামাতে এটা তো দেওয়াই লাগে, এর মধ্যে কোনো তো নাই। তাহলে দেখেন যে আপনি একটা মামলার মূল ঘটনা বা আর্জিতে যেটা আছে সেটা হচ্ছে আপনি উল্লেখ করলেন। উল্লেখ করার পরে আপনি পরবর্তীতে কি করবেন, আপনি এই আপিলের কি করবেন, ক্ষেত্রসমূহ লিখবেন। কোন কোন গ্রাউন্ডসে আপনি কি করতেছেন, আপিল করতেছেন, বা কেন মামলাটা আপনার পক্ষে ডিগ্রি হওয়া উচিত। এই যে ক্ষেত্রসমূহ, এই ক্ষেত্রসমূহ আপনি পরবর্তীতে লিখবেন। লেখার পরে তারপরে প্রেয়ার পোর্শন দিয়ে আপনি আপিলের ড্রাফটিংটা শেষ করবেন। তাহলে মেমোরান্ডাম অফ আপিলে আমরা কি কি পাইলাম, যে আপিলটা হচ্ছে মেমোরান্ডাম বা স্মারকলিপি আকারে প্রকাশ করতে হবে। এখানে আপিলকারী আর হচ্ছে অ্যাডভোকেট সিগনেচার করবেন এবং কোন কোন কারণে কোন কোন গ্রাউন্ডসে হচ্ছে আপনারা আপিল করতে আসছেন এই গ্রাউন্ডসগুলো হচ্ছে আপনারা কি করবেন, সুন্দর করে লিখবেন। এই হচ্ছে আপনার মেমোরান্ডাম অফ আপিল। তারপরে হচ্ছে বিধি হচ্ছে 2-এ চলে যাবেন। আপিলে যে সকল কারণসমূহ বা হেতুসমূহ গ্রহণযোগ্য হতে পারে। আপিলে কোন কোন হেতু, হেতু বলতে কারণ বোঝায়, এই হেতুবাদসমূহ কোন কোন কারণসমূহ, গ্রাউন্ডস হুইচ মে টেকেন ইন আপিল, কোন কোন গ্রাউন্ডসগুলো আপিলে গ্রহণ করতে পারে। আপিলের স্মারক লিপিতে উল্লেখ না করলে আদালতের অনুমতি ছাড়া এমন হেতুসমূহ শুনানিকালে উপস্থাপন করা যাবে না। তারপর আমরা বিধি হচ্ছে 3-এ চলে যাব। আপিলের স্মারকলিপি প্রত্যাখ্যান, রিজেকশনস অফ মেমোরান্ডাম অফ আপিল। নির্ধারিত পদ্ধতিতে মানে আপনার কোন কোন কারণে একজন ব্যক্তি আপিল দায়ের করলে, আপিল দায়ের করলেই আপনার সেটা যে অ্যাকসেপ্ট করবে তা কিন্তু না। আপনার আপিল তো আপনি সরাসরি আপনি কোর্টে যায় শুনানির মাধ্যমে দিতে পারবেন না। আপনি কোর্টের যারা স্টাফ আছে, পেশকার আছে, তাদের কাছে আপনি আপিলটা দিবেন। আপিল দেওয়ার পরে সে সব কিছু চেক করবে, চেক করার পরে শুনানির জন্য অ্যাডমিট হিয়ারিংয়ের জন্য আপনার একটা দিন ধার্য করবে। এই দিন ধার্য করার পরে তারপরে যে বিচারককে যদি আপনি কনভিন্স করতে পারেন যে মামলাটা বা আপিলটা আপনার করা হয়েছে এবং এটা গুরুত্বপূর্ণ, আপিলের যথেষ্ট গ্রাউন্ডস আছে, তখন আপিলটা অ্যাডমিট করে নিতে পারে বিচারক। আর প্রাথমিকভাবে হচ্ছে পেশকার আপনার কি করতে পারে বা সেরেস্তাদার হচ্ছে আপনার যদি দেখে যে নির্ধারিত পদ্ধতিতে আপিলটা দায়ের করা হয় নাই, তাহলে আপিলটা আপনার কি করতে পারে, প্রত্যাখ্যান করে দিতে পারে এবং সংশোধনের জন্য ফেরত পাঠিয়ে দিতে পারে।
প্রত্যাখ্যান করলে কারণ লিপিবদ্ধ করবেন, কোন কারণে প্রত্যাখ্যান করা হয়েছে। আপিলটা যে আপনার প্রত্যাখ্যান করলো, এই প্রত্যাখ্যানের কারণটা হচ্ছে লিপিবদ্ধ করবেন, কে করবেন? সেরেস্তাদার। তারপর দেখেন, স্মারকলিপি সংশোধন করলে বিচারক স্বাক্ষর করবেন। এই যে আপনার মেমোরান্ডাম অফ আপিল আছে, ওই আপিল যদি আপনার পরবর্তীতে সংশোধন করে নিয়ে আসে, তাহলে বিচারক দেখে পরবর্তীতে আপনার কি করবেন? স্বাক্ষর করবেন। এখানে তারপরে চলে যাবো হচ্ছে বিধি হচ্ছে 5-এ, তাহলে আমরা 1, 2 আর হচ্ছে 5, 3 পড়াইলাম, তারপর আমরা যাচ্ছি হচ্ছে 5-এ, 4 আমরা পড়াচ্ছি না। আপিল আদালত কর্তৃক স্থগিত রাখা, স্টে বাই অ্যাপিলেট কোর্ট। আপিল আদালত কর্তৃক স্থগিত রাখা, আপিলটা স্থগিত রাখা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই যে বিধি হচ্ছে 5, এটা কিন্তু গুরুত্বপূর্ণ যে আপিল আদালত কর্তৃক আপনার কোন সময় ডিগ্রিটা হচ্ছে স্থগিত রাখে। দেখেন, আপিল করলেই ডিগ্রি কার্যকর করণ এমনকি আপনার বন্ধ হবে না। তারপরে দেখেন যে বিষয়টা হচ্ছে যে আপিল আদালত ডিগ্রি জারি স্থগিত করতে পারে উপযুক্ত কারণে। এখন ডিগ্রি প্রণয়নকারী আদালতে আবেদন করতে হবে এবং ডিগ্রি প্রণয়নকারী আদালত স্থগিত করবে। একটা বিষয় হচ্ছে যে আপনি এই যে একটা মামলার আপিল করলেন, এদিক থেকে আপিলে আমি আরেকটু উদাহরণে যাই। ধরেন ইউসুফ হচ্ছে একটা মামলার হচ্ছে বাদী, আর নওরিন হচ্ছে আরেকটা মামলা হচ্ছে বিবাদী। তো এখন ইউসুফের পক্ষে হচ্ছে আদালত ডিগ্রি প্রদান করেছে, পরবর্তীতে নওরিন হচ্ছে আপিল করেছে। আপিল করার পরে তারপরে গিয়ে এখন আপিল চলমান আছে, এদিক থেকে হচ্ছে ইউসুফ হচ্ছে ওই যে সম্পত্তিতে ডিগ্রি ইউসুফকে দিয়েছিল, সেই সম্পত্তি ভোগ দখল করা বা ওখানে পুকুর খনন করে মাছ চাষ করে মোটামুটি এইগুলো শুরু করে দিয়েছে। যখন এইগুলো করতেছে, তাহলে তো আপিলের যে আপনার বিষয়বস্তু, সাবজেক্ট ম্যাটার, সেগুলো আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছে না। তখন নওরিন কি করবে? নওরিন হচ্ছে আপনার এই যে ডিগ্রি প্রদানকারী আদালতে কি করবেন? এই আপনার ডিগ্রি জারিটা হচ্ছে স্থগিতের আবেদন করবেন, ডিগ্রি জারিটা স্থগিতের আবেদন করবেন। আবেদন করলে পরে এই আপিল নিষ্পত্তি না হওয়ার আগ পর্যন্ত ওই সম্পত্তি কোনো প্রকার কি করা যাবে না? হস্তান্তর করা যাবে না, পরিবর্তন করা যাবে না, উন্নয়ন করা যাবে না। ওয়ান কাইন্ডস অফ ইনজাংশন। তারপর দেখেন, ডিগ্রি জারি স্থগিত আদেশ দিবে, তারপর হচ্ছে আদেশ যদি না দেয়, আবেদনকারীর যদি গুরুত্বপূর্ণ ক্ষতি হয়, তাহলে আপনার এই যে অযৌক্তিক বিলম্ব ছাড়া আবেদন করা হলে এবং ডিগ্রি আদেশ যথাযথভাবে পালনের জন্য আবেদনকারী জামানত প্রদান করলে, তাহলে এই ডিগ্রি জারি আবেদনের হচ্ছে আদেশ হচ্ছে স্থগিত করবেন। কোন কোন গ্রাউন্ডসে স্থগিত করবেন? আদেশ না দিলে আবেদনকারীর গুরুতর ক্ষতি হবে। অযৌক্তিক বিলম্ব ছাড়া আবেদন করা হইলে, মানে খুব দ্রুত আর কি, ডিগ্রি প্রদানের পরপরই হচ্ছে আবেদন করেছে। ডিগ্রি বা আদেশ যথাযথ পালনের জন্য আবেদনকারী জামানত যদি প্রদান করে, ডিগ্রি জারি স্থগিতের আবেদন মঞ্জুর বা প্রত্যাখ্যান হলে রিভিশন দায়ের করা যাবে। এখন কথা হচ্ছে, ডিগ্রি জারি স্থগিতের আবেদন যদি মঞ্জুর হয়, তাহলে আপনার কি প্রতিকার আছে? আপনার রিভিশন আছে। আবার ডিগ্রি জারির আপনার স্থগিতের আবেদন যদি প্রত্যাখ্যান করে, তাহলে আপনার রিভিশন করতে হবে, এই যে আপনাদের যে এই যে আপনার ডিগ্রি জারি স্থগিতের আবেদন প্রত্যাখ্যান অথবা মঞ্জুর হোক, যাই হোক না কেন, এখানে আপনি রিভিশন করতে পারবেন, এখানে আপনি আপিল করতে পারবেন না। এটা হচ্ছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 2টা এমসিকিউ এখানে আছে, এক লাইনের মধ্যে 2টা এমসিকিউ। সুতরাং আপনারা এই এমসিকিউটা আরেকটু ভালো করে একটু পড়বেন। কীভাবে ভালো করে পড়বেন? কারণটা হচ্ছে যে এখানে আমরা জানি যে প্রত্যাখ্যান যে ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আপনার আপিলের বিধান আছে। আবার মঞ্জুর হইলেও সেখানে আপনার আপিলের বিধান থাকে অপোজিট পার্টির।
সুতরাং এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে হচ্ছে আপনারা এই যে ডিগ্রি জারি স্থগিতের আবেদন বিচারক মঞ্জুর করুক অথবা প্রত্যাখ্যান করুক, যাই করুক না কেন, আপনি কি করবেন? রিভিশন করবেন। এখন ডিগ্রি জারি স্থগিতের আবেদন করতে পারবে বা ডিগ্রি জারি স্থগিত করতে পারবে কোন কোন আদালত? একটা হচ্ছে আপিল, মানে অ্যাপিলেট কোর্ট, আরেকটা হচ্ছে আপনার ট্রায়াল কোর্ট, বা আপনার মূল আদি এখতিয়ার সম্পন্ন বা যে আদালত থেকে হচ্ছে আপনার ডিগ্রি প্রদান করা হয়েছে। তাহলে বিচারিক আদালত, আরেকটা হচ্ছে আপিল আদালত। এই দুই আদালতের যে কোনো এক আদালত কি করতে পারবে? আপনার এই ডিগ্রি জারি স্থগিত করতে পারবে, ডিগ্রি জারি স্থগিত করতে পারবে। এখন যদি আপনাদের পরীক্ষাতে রিটেন প্রশ্ন আসে যে ডিগ্রি জারি স্থগিতের আবেদন কার কার নিকট করা যায় বা ডিগ্রি জারি স্থগিত করতে পারে কে, তখন আপনারা কি উত্তর করবেন? যে ডিগ্রি জারি স্থগিত করতে পারে আপিল আদালত অথবা ডিগ্রি প্রদানকারী আদালত। এই দুই আদালতের যে কোনো এক আদালত কি করতে পারে? ডিগ্রি জারি স্থগিত করতে পারে। এই হচ্ছে আপনাদের বিধি হচ্ছে 5, বিধি 5 হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এটা 3 স্টার দিয়ে রাখবেন। দেখেন উপবিধি, এই ডিগ্রি 5-এর বিধি হচ্ছে 5, আর উপবিধি একে বলতেছে আপিল আদালত কর্তৃক ডিগ্রি জারি স্থগিত করতে পারে, আর বিধি হচ্ছে 2, উপবিধি হচ্ছে 2 বলতেছে ডিগ্রি প্রদানকারী আদালত কি করতে পারে? ডিগ্রি জারি স্থগিত করতে পারে। এখানে কিন্তু আপনার দুই রকমের প্রশ্ন আসতে পারে। এখানে আবার প্রশ্ন আসতে পারে যে এই ডিগ্রি প্রদানকারী আদালত ডিগ্রি জারি স্থগিত করতে পারে কত বিধিতে, আর ডিগ্রি আপিল আদালত ডিগ্রি জারি স্থগিত করতে পারে কত বিধিতে। সুতরাং এই দুইটা, এই বিধিটা হচ্ছে 5টা হচ্ছে আপনারা খুবই গুরুত্বের সাথে একটু পড়বেন, আপনারা 3 স্টার দিয়ে রাখবেন। তারপর দেখেন আমরা চলে যাব হচ্ছে আপিল শুনানির দিন, বিধি হচ্ছে 12। 5-এর পরে আমরা সরাসরি বিধি হচ্ছে 12তে চলে যাব, আর এর মাঝে যে বিধিগুলো আছে এগুলো আমরা পড়ব না, এর মাঝে যে বিধিগুলো আছে এগুলো আমরা পড়ব না। দেখেন আপিল শুনানির দিন প্রতিবাদীর বাসস্থান থেকে আদালতে উপস্থিত আপিলের জবাব দেওয়ার জন্য যথেষ্ট সময় দিয়ে আদালতে আপিল শুনানির জন্য দিন ধার্য করবেন। এই যে আপনার যে ব্যক্তি আপিল করেছে তাকে আমরা কি বলি বলেন তো? তাকে কি বলি? আমরা একটা মতে বাদী বলি, বিবাদী বলি। যে আপিল করেছে তাকে আমরা কি বলি? উক্ত ব্যক্তি। বুঝি নাই, একটু ভালো করে ক্লিয়ারলি জোরে বলবেন। সংক্ষুব্ধ ব্যক্তি। আর কেউ? প্রতিবাদী আপিল। জি ভাই, আপিলকারী অথবা এই সংক্ষুব্ধ ব্যক্তি। কোর্টের ভাষা হবে প্রতিবাদী অথবা আপনার এই আপিলকারী। আর আপনারা বলতে পারেন যে অপর পক্ষ, আমি বলছি তো, বিবাদীর ক্ষেত্রে প্রতিবাদী। অপর পক্ষ বলতে পারেন। হ্যাঁ লতিফ ভাই বলেন। আমি তো বলছিলাম স্যার প্রতিবাদী, প্রতিবাদী অথবা আপিলকারী। আপিলকারী। জি আমি বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি শুনেছি লতিফ ভাই বলেছে। আর হচ্ছে অপোজিট যে অপর পক্ষ যে থাকবে সে বলবে যে অপর পক্ষ। আচ্ছা, তাহলে আপনার যথেষ্ট সময় দিয়ে আপনার কি করবেন? আপিল শুনানির জন্য একটা দিন ধার্য করবেন। আর এই 12 কতে বলতেছে যে আপিল মুলতবি, অ্যাডজার্নমেন্টস এন্ড আপিল। আচ্ছা, আমি উপবিধি বিধি হচ্ছে 12 ক, এটা হচ্ছে আমরা পরবর্তী সেশন থেকে পড়াবো। আপনারা হচ্ছে দ্রুত একটু আসবেন, আমি লিঙ্ক দিচ্ছি, আপনারা আসবেন। হ্যাঁ।